নমস্কার বন্ধুরা, সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বানাবো বেঁচে যাওয়া বা অবশিষ্ট ভাত আর কাঁচা ডিম দিয়ে অত্যন্ত সুস্বাদু একদম নতুন ও ইউনিক একটি রেসিপি। বন্ধুরা, অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে কিন্তু রাতে বা সকালে ভাত কিন্তু বেঁচে যায়। সেই অবশিষ্ট ভাতের আমরা কি করব ভেবে পাই না। তাই এই খুবই সহজে কিন্তু আমরা একটা নতুন ও ইউনিক দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানিয়ে নিতে পারি, যেটা আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে খেতে পারেন। অসাধারণ লাগে খেতে আর বানানো ভীষণই সহজ। আপনারা চটজলদি বানিয়ে নিতে পারবেন। ছোটোর থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের বেঁচে যাওয়া বা অবশিষ্ট ভাতের দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। এই একদম নতুন ও দুর্দান্ত স্বাদের বেঁচে যাওয়া বা অবশিষ্ট ভাত দিয়ে রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ সকালের বেঁচে যাওয়া ভাত নিয়ে নিয়েছি। আর ভাতটা আমি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, অবশ্যই কিন্তু ভাতটা ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তাহলে কি হবে, ভাতটা আমাদের অনেকটা বেশি শক্ত হয়ে যাবে আর টেক্সচারটা খুব সুন্দর হবে। তাই রেসিপিটাতে অবশ্যই কিন্তু ভাতটা আপনারা ফ্রিজে রেখে দেবেন, তাহলে রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এরপর এখানে দেখুন, আমি একটা ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে প্রথমে আমি 2টো কাঁচা ডিম ভেঙে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এই রেসিপিটাতে কিন্তু ডাইরেক্ট ডিম ভেঙে তৈরি করতে পারেন, তবে অনেক সময় কি হয়, ডিম কিন্তু খারাপ বেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রিস্ক থাকে। তাই এইভাবে আগের থেকে ডিমটা ভেঙে নিয়ে তৈরি করলে কিন্তু খুব ভালো হয়। তো আমি এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি। এখন আমরা ডিমটা সাইডে রেখে দেবো, এটা আমরা পরে ইউজ করব। এরপর এখানে দেখুন, ওভেন অন করে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তবে সর্ষের তেলেও আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই বানিয়ে নিতে পারেন। তো তেল হালকা গরম হলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এখন জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নেব, এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। তো কয়েক সেকেন্ড জিরেটা ভেজে নিয়েছি। এরপর এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজটা একদম ফাইনভাবে কুচিয়ে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। এই সময় ফ্লেমটাকে মিডিয়াম করে পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে পেঁয়াজটা আমরা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু বেশ কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি ভেজে নিয়েছি। আর পেঁয়াজের কালারটা কিন্তু এখন চেঞ্জ হতে শুরু করেছে। পেঁয়াজটা এখন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর ডার্ক করব না। তো পেঁয়াজটা আমাদের এখন একেবারে ভাজা কমপ্লিট। এখন এখানে দেখুন দিয়ে নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। তবে আদা রসুনটা কিন্তু আমি খুব বেশি ফাইনভাবে পেস্ট করিনি, একটু কোয়ার্সভাবে এইভাবে পেস্ট করে নিতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে এই রেসিপিতে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা আমি এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন আদা রসুন আর কাঁচা লঙ্কাটা প্রায় 2 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কার মধ্যে যে একটা কাঁচা স্মেল আছে সেটা রিমুভ হয়ে যাওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন 2 মিনিট সময় ধরে খুব ভালো করে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। আর টমেটোটা আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন টমেটোটাও খুব ভালো করে এইভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। টমেটোর মধ্যেও যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাওয়া পর্যন্ত, আর টমেটোটা একটু সফট হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট সময় ধরে টমেটোটাও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর টমেটোটা এখন অনেক বেশি সফট হয়ে গেছে। আর টমেটোর মধ্যে থেকে যে একটা কাঁচা স্মেল আছে সেটাও পুরোপুরি রিমুভ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো। আর একদমই সামান্য 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি জাস্ট কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো। তবে লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং অ্যাড করবেন। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই মতো লঙ্কার পরিমাণটা অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এরপর সামান্য একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ অথবা স্বাদ মতো লবণ। এখন খুব ভালো করে সমস্ত মশলাটা এইভাবে টমেটোর আর আদা রসুন আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট মতো ভেজে নেব। তো সমস্ত মশলাটা খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এরপর ফ্লেমটাকে লো করে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 7 মিনিট এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এইভাবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে এইভাবে মশলাটা ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু মশলাটা নিচে লেগে যেতে পারে। আর এই সময় অবশ্যই কিন্তু বন্ধুরা ফ্লেমটাকে লো করে দেবেন, তা না হলে মশলাটা আমাদের পুড়ে যেতে পারে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 5 থেকে 7 মিনিট এইভাবে মাঝে মাঝে ঢাকনা খুলে ভেজে নেব।
তো প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে, আর মশলার মধ্যে থেকে কিন্তু তেল রিলিজ করতে শুরু করেছে। আর টমেটোটা আমাদের ছিল, সেই টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গলে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমাদের মশলাটা কষানো পুরোপুরি কমপ্লিট। এরপর মশলাটা এইভাবে কড়াইয়ের মধ্যে এক সাইডে করে নিতে হবে, করে কড়াইয়ের মধ্যে কিছুটা স্পেস আমরা তৈরি করে নেব। তো সমস্ত মশলাটা আমরা এক সাইডে করে নিয়েছি। এরপর আমরা যে দুটো ডিম আগের থেকে ভেঙে রেখেছিলাম সেই ডিমটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। বন্ধুরা, আমরা জানি ডিমের মধ্যে কিন্তু একদমই অল্প পরিমাণ লবণ দিতে হয়, তাই লবণের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এখন কয়েক সেকেন্ড মতো ডিমটা ফ্রাই করা হয়ে গেলে তারপর একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে ডিমটা কন্টিনিউ এইভাবে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। ডিমটা কিন্তু পুরোপুরি ভাজবো না, একটু কাঁচা করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, ডিমটা কিন্তু আপনারা চাইলে এমনিও আলাদাভাবে রান্না করে নিতে পারেন। তো আমি এখানে ইনস্ট্যান্ট এইভাবে রান্না করে নিচ্ছি। এইভাবে রান্না করলে কি হয়, আমাদের সময়ও খুব অল্প লাগে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তা এখন ডিমটা আমি হালকা কাঁচা করে একটু ভেজে নিয়েছি। এরপর মশলার সাথে ডিমটা এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ডিমটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব, আর ডিমটা আরও 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মশলার সাথে এইভাবে মিশিয়ে ভেজে নেব। তাহলে মশলার ফ্লেভারটা ডিমের মধ্যে খুব ভালোভাবে চলে যাবে। ডিমটা মশলার সাথে এইভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমরা যে অবশিষ্ট ভাতটা রেখেছিলাম, সেই ভাতটা এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন খুব ভালো করে গরম মশলাটা আর ভাতটা মশলা আর ডিমের সাথে এইভাবে মিশিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ফ্লেমটাকে মিডিয়াম করে এটা মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে এটা মেশাতে হবে। ফ্লেমটা যদি হাই থাকে তাহলে কিন্তু আমাদের ভাতটা পুড়ে যেতে পারে, তাই অবশ্যই ফ্লেমটাকে মিডিয়াম করে খুব ভালো করে ভাতটা মশলার সাথে এইভাবে মিশিয়ে নেবেন। তো প্রায় 2 মিনিট সময় ধরে খুব ভালো করে মশলার সাথে ভাতটা আমি মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্লেমটাকে লো করে এটা 3 থেকে 4 মিনিট সময় ধরে রেখে দেবো। তো ফিরে আসলাম প্রায় 4 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন ভাতটা খুব ভালো করে এইভাবে সামান্য একটু এইভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন সমস্ত মশলার ফ্লেভারটা কিন্তু এখন খুব ভালোভাবে ভাতের সাথে মিশে গেছে। এখন আমাদের এই দারুণ স্বাদের রেসিপিটির টেস্টটা আরও বেশি বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফ্রেশ ধনেপাতা কুচি। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি হাফ পাতিলেবুর রসটা আমি এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা, পাতিলেবুর রস এর মধ্যে সামান্য পরিমাণ দেবেন, তাহলে এই রেসিপিটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়, অনেক বেশি চটপটা তৈরি হয়, খেতে ভীষণই ভালো লাগে। এটা স্কিপ করবেন না, অবশ্যই করে কিন্তু পাতিলেবুর রসটা এর মধ্যে দেবেন, অনেক বেশি ভালো লাগে। এই রেসিপির টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয় আর খেতে দুর্দান্ত লাগে, অনেক বেশি চটপটা তৈরি হয়। তো এখন আমাদের এই দুর্দান্ত স্বাদের বেঁচে যাওয়া বা অবশিষ্ট ভাতের রেসিপি একদম রেডি। এখন আমরা ফ্লেমটা অফ করে দেব। আমি আপনাদের সামনের থেকে তুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর একদম ঝরঝরে তৈরি হয়েছে। ঠিক এখন এটা পুরোপুরি কমপ্লিট। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট আমি রেখে দেবো, যাতে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায় ভাতের সাথে। তারপর 2 মিনিট পর আমি এটা সার্ভ করে নেব। তো এখন এই দুর্দান্ত স্বাদের একদম নতুন ও ইউনিক বেঁচে যাওয়া বা অবশিষ্ট ভাতের রেসিপি আমরা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পেলেন কত ইজিলি আর কত সহজভাবে একদম নতুন পদ্ধতিতে আমাদের এই বেঁচে যাওয়া বা অবশিষ্ট ভাত দিয়ে আমরা কত সুন্দরভাবে রেসিপি তৈরি করে নিতে পারি। দুর্দান্ত স্বাদে তৈরি হয়, খেতে অসাধারণ লাগে। ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণ খেতে পছন্দ করবে, এতটাই টেস্টি তৈরি হয়। লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্টও আপনারা এটা বানিয়ে সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো বেঁচে যাওয়া বা অবশিষ্ট ভাত এইভাবে ওয়েস্ট না করে এইভাবে এগ ফ্রাইড রাইস বানিয়ে আপনারা খেতে পারেন, ও দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, এটা আপনারা এগ ফ্রাইড রাইসও বলতে পারেন। তা আপনারা এগ ফ্রাইড রাইস তো বিভিন্ন রকমভাবে বানিয়েছেন, একবার এই রকম পদ্ধতিতে একদম নতুন পদ্ধতিতে বেঁচে যাওয়া বা অবশিষ্ট ভাত দিয়ে এই এগ ফ্রাইড রাইস রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানাবেন এই রকম পদ্ধতিতে। আর কেমন হয়েছে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি বাড়ির সকলেরই ভীষণ ভালো লাগবে। আমি রিকোয়েস্ট করব অবশ্যই বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানান, এগ ফ্রাইড রাইস খেতে অসাধারণ লাগবে, খুবই সুন্দর তৈরি হয়। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের একদম নতুন ও ইউনিক পদ্ধতিতে বেঁচে যাওয়া বা অবশিষ্ট ভাত দিয়ে এগ ফ্রাইড রাইস রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।